কালকে যখন আমি হাল্লাবোল করি, কালকে সন্ধ্যেবেলা 7টার সময়, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে সুপ্রিম কোর্টে ইডির করা জোড়া মামলার শুনানি রয়েছে। কিন্তু কালকে এটা আপনাদের বলা হয়নি যে রাজ্যও ক্যাভিয়েট দাখিল করেছিল, যার মানে রাজ্য সরকারও পার্টি হলো এবং রাজ্যের তরফে রাজ্যের কথাও শোনা হলো। এবং শোনার পরে যে বিষয়গুলো আসলো, কোর্টের যে আজকের যে অবজারভেশন, সে অবজারভেশন আপনাদেরকে একটু জানাই। সেখানে বলছে যে দেশের আইনের শাসন বজায় রাখা, কেন্দ্র এবং রাজ্য সংস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে তার জন্য বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে ভারতবর্ষ রাষ্ট্রীয় পরিকাঠামোয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল, তারা সেখানে দায়িত্ব সহকারে ইলেক্টেড গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় শাসন করছেন। কাজেই এই মামলাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বিচারপতিরা সুপ্রিম কোর্টে। কারণ কেন্দ্রীয় সংস্থা কোথাও তদন্ত করতে গেলে সৎভাবে, সততার সাথে কোনো তদন্ত যখন তারা করতে যাবেন বা কোনো জায়গায় মুভ যখন করবেন, তখন যদি রাজ্য এজেন্সি কোনো রাজনৈতিক দলের হয়ে তাদেরকে বাধা দেয় বা ইন্টারফেয়ার করে, তাহলে কিন্তু আগামী দিনে সমস্ত তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যাবে। আপনাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র গত 8 তারিখের ঘটনা নয়, ইডি আজকে আদালতে ইতোপূর্বে অর্থাৎ অতীতে যে সমস্ত ঘটনায় ইডি বাধাপ্রাপ্ত হয়েছে বা কেন্দ্রীয় সংস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, আইনজীবীরা কিন্তু সেই তথ্য তুষার মেহতা অর্থাৎ সলিসিটর জেনারেল তিনি তুলে ধরেন। অর্থাৎ বারবার রাজ্যে কোনো বিষয়ে তদন্ত করতে এলে কেন্দ্রীয় সংস্থা বাধাপ্রাপ্ত হয়, সেই বিষয়টা বিচারপতির সামনে সুপ্রিম কোর্টে তুলে ধরায় তিনি উষ্মা প্রকাশ করেন এবং বলেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সংস্থাকে যে সাংবিধানিক ক্ষমতা দেওয়া রয়েছে সেটা ক্ষুণ্ণ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে এনার্কি তৈরি হতে পারে, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে, যে যার মতো খুশি চলতে পারে। কাজে সেন্ট্রাল এজেন্সির যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু সেখানে ক্ষুণ্ণ হবে, খর্ব হবে। এটা উল্লেখ করেছেন আজকে বিচারপতি। তিনি উল্লেখ করছেন এই মামলা বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে রয়েছে, এই প্রশ্নগুলোর যদি মীমাংসা না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে, দেশের এক বা একাধিক রাজ্যে আইন না মানার প্রবণতা বাড়তে পারে। 3 নম্বর, এটা ঠিক যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না। সেদিন আইপ্যাকের অফিসকে মূলত তৃণমূলের পার্টি অফিস বলে বলেছিলেন মুখ্যমন্ত্রী, বা এখন তৃণমূল কংগ্রেস দাবি করছে দলের চেয়ারম্যান বা প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ এখানে উঠে আসে। বিচারপতি বলেন যে কোনো নির্বাচন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ ইডি কখনোই করতে পারে না, কিন্তু তদন্ত তারা করতে পারে। যে কোনো তদন্ত, যে তদন্ত হয় তাদেরকে কোর্ট করতে দিয়েছেন, অথবা কোনো মামলায় তারা ইডি জড়িত রয়েছেন বা সিবিআই রয়েছেন, তারা সেই মামলা সততার সাথে করতে পারেন। সেক্ষেত্রে ক্ষমতা বলে কেউ এই তদন্তকে বাধা দেওয়ার জায়গায় আসলে পরবর্তীকালে আইন ব্যবস্থাকে রক্ষা করা বা বিচার প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়া বা তদন্ত প্রক্রিয়াকে সঠিকভাবে এগোনো সমস্যা হবে। পিএমএলএ আইনের 67 নম্বর ধারা অনুযায়ী যদি ইডি অফিসাররা অনুমোদন পত্র নিয়ে তল্লাশি চালিয়ে থাকেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তারা ন্যায্য কাজ করেছিলেন এবং সৎ উদ্দেশ্য নিয়েই তারা কাজ করছিলেন। অর্থাৎ নির্দিষ্ট পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী যদি ইডি অফিসাররা অনুমোদন পত্র নিয়ে তল্লাশি করেন, এই ক্ষেত্রে কিন্তু কোথাও কোর্ট বলেনি যে এই ক্ষেত্রে লোকাল পুলিশ স্টেশনকে জানানো বাধ্যতামূলক। পিএমএলএ অ্যাক্টে অ্যাকর্ডিং টু অ্যাক্ট সেটা নেইও, কাজে সেটা কোর্ট উল্লেখ করেনি। আর কি বলছেন, ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ অর্থাৎ ইন্টারিম স্টে আজকে দিয়েছেন সুপ্রিম কোর্ট আগামী 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী শুনানির দিন পর্যন্ত। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ থাকছে, ইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা পারবে না। মামলায় সব পক্ষকে নোটিশ জারি করতে বলা হয়েছে, অর্থাৎ উভয় পক্ষকেই নোটিশ জারি করতে বলা হয়েছে। বিচারপতি নোটিশ জারি করেছেন, তার উত্তর দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। তাদের আদালতে হলফনামা জমা দিয়ে জানাতে হবে কি হয়েছে লিখিত আকারে। এবং আরেকটি জায়গায় ইনক্লুশন হয়েছে এর মধ্যে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিজুয়াল ডিজিটাল এভিডেন্স অর্থাৎ সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ 2টো জায়গায়, অর্থাৎ এক হচ্ছে প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিট,
যেখানে ইডি তল্লাশি করেছিল গত 8 তারিখ 8ই জানুয়ারি 2026, এবং একই দিনে ইডি তল্লাশি করেছিল সল্টলেকের সেক্টর 5 এলাকায় সংলগ্ন 11 তলা যে বিল্ডিং রয়েছে সেখানে 11 তলার অফিসে। এই দুটো জায়গার সিসিটিভি দিতে বলেছেন। পাশাপাশি এটাও বিচারপতি বলে দিয়েছেন যে শুধুমাত্র তদন্তস্থলের বা তার পার্শ্ববর্তী সিসিটিভি নয়, আশপাশের এলাকার সিসিটিভিতেও তিনি দেখতে চান যে সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এই হচ্ছে বিচারপতির খুব পরিষ্কার আজকে অবজারভেশন। আগামী 3 তারিখ পরবর্তী শুনানি রয়েছে, তখন দেখা যাবে কি হয়। তবে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছেন সুপ্রিম কোর্ট, এটা পরিষ্কার হচ্ছে। কারণ তিনি বলছেন এটা যদি না হয় তাহলে পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে সেখানকার রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকার পরিচালন করছে যে রাজনৈতিক দল, তারা সেখানকার এজেন্সি দিয়ে বাধা দিতে পারে, অর্থাৎ লোকাল পুলিশ দিয়ে বা স্টেট পুলিশকে দিয়ে বাধা দেওয়ার প্রবণতা তৈরি হবে যদি এটাকে গুরুত্ব সহকারে ইম্পর্টেন্স না দিয়ে টেক কেয়ার না করা হয়। পরিষ্কার। দ্বিতীয়ত যে ঘটনা আজকে আসবো আলোচনায়, গুরুত্বপূর্ণ আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ গেস্টরা সবাই চলে এসছেন আমার সঙ্গে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেওয়া নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছে, তুমুল বিক্ষোভ। আপনাদের মনে থাকবে বিজেপির গাড়ি ভর্তি ফর্ম নিয়ে তৃণমূল গতকাল প্রেস কনফারেন্স করে বলেছেন এগুলো মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে, তারা পালিয়ে বেঁচেছেন কোনো রকমে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বিএলওরা তারা কাজ করতে চাইছেন না, বলছেন তার একটাই কারণ, তারা বলছেন যে প্রতিদিন নতুন নতুন নিয়ম করছে ইসিআই। এই বিষয়ে সংবাদ মাধ্যম যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের প্রতিক্রিয়া নিয়ে চেষ্টা করেছেন, তিনি কি বলেছেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। মনোজ আগরওয়াল কি বলেছেন এই বিষয়ে সেটাও আপনাদেরকে শোনাবো। পাশাপাশি আরেকটা জায়গা যেটা দেখা গেছে যে এসআইআর এর যে শুনানি হচ্ছে, অর্থাৎ যে হিয়ারিং হচ্ছে, সেখানে ধুন্ধুমার কাণ্ড। গতকাল আমরা ফারাক্কার ছবি আপনাদেরকে ছোট 2-1 অংশ ছবি দেখিয়েছিলাম গতকালকের হাল্লা বলে, কাগজ ঠাগজ ফেলে দিয়ে, ফাইল ঠাইল ছুঁড়ে ফেলে দিয়ে গন্ডগোল। আর আজকে তার থেকে কয়েক ধাপ এগিয়ে গেল চাকুলিয়াতে আমরা দেখতে পেলাম আগুন জ্বলল, ঢিল ছোড়া হলো। এবং কেন আমরা শুনানিতে অংশগ্রহণ করব, শুনানি ইমিডিয়েট বন্ধ করতে হবে বলে বিক্ষোভকারীরা জানালো ক্যামেরার সামনে, অন ক্যামেরা, হাতে ডান্ডা নিয়ে মারধর, তুমুল ভাঙচুর। ছবিতে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। এরকম একটা উদ্ভূত উশৃঙ্খল পরিস্থিতি এখন রাজ্যের বিভিন্ন জায়গায়, মানে সেই ছাই চাপাদো আগুনের মতো জ্বলছে ধিকধিক করে। যে কোনো সময় তার মধ্যে যদি ঘৃতাহুতি হয়, আগুন জ্বলে যাচ্ছে, যেরকমটা চাকুলিয়াতে হলো। এটা ভয়াবহ বিষয় গণতন্ত্রের জন্য এবং যে সিস্টেমে চলছে। আমরা প্রথম আপনাদেরকে আলোচনা আমি পরিচয় করে দিই যারা আজকে রয়েছেন আমাদের সঙ্গে। তারপর আমি সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে প্রথম আজকে আমি আলোচনায় রাখবো, দ্রুত শেষ করব, 1 রাউন্ড সবাই বলতে পারবেন। তারপর আমি আসবো হচ্ছে দ্বিতীয় বিষয়গুলো, অর্থাৎ এসআইআর ইস্যুতে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, আমি সুদীপকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। দ্বিতীয়ত বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, সুপ্রিয়কে স্বাগত। জাতীয় কংগ্রেস নেতা শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, শক্তিদা স্বাগত। শামীম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। যেহেতু আইন সংক্রান্ত বিষয়, আমি শামীম সাহেবকে দিয়ে শুরু করব প্রথম। শামীম দা, আপনাকে স্বাগত জানাই এবং জিজ্ঞেস করি আজকে যে অবজারভেশন দিলেন সুপ্রিম কোর্ট, তার থেকে কি বোঝা গেল, মানে কি বলতে চাইলেন সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে এই বাংলার মানুষ জানতে চান। অনেকে জেনেছেন, আমরা বলেছি মোটামুটি, এই জয়েন করেনি কিন্তু স্পষ্ট ইঙ্গিতটা মানুষ চাইছেন যে আজকে যে অবজারভেশন, সেখানে বিচারপতির অবজারভেশনের গুরুত্ব কতটা দিলেন এবং যে অবজারভেশন আসলো তাতে কি বোঝা যাচ্ছে। শামীম সাহেব। শামীম দা, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আমি সুদীপের কাছে যাই। সুদীপ, এই আজকের যে অবজারভেশন তাকে কিভাবে দেখছো? দেখুন, আদালতের যে অবজারভেশন, আদালত, আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস অটল। কেননা এই কেন্দ্রের সরকার যেভাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কার্যত ধ্বংস করে দিতে চায়, সেখানে সুপ্রিম কোর্টের মতো যদি বিচার ব্যবস্থা না থাকে তাহলে এদেরকে আটকানো মুশকিল। যদিও এরা ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান জানায় না, দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে সম্মান করে না, মানুষের ভোটকে সম্মান করে না। আমরা পুরো বিষয়টাই আইনি পথে, যেভাবে আমাদের দলের পক্ষ থেকে যে আইনজীবীরা রয়েছেন তারা যেভাবে লড়ছেন,
আমরা নিশ্চিতভাবে আমাদের এই আইনি লড়াই আইনিভাবে লড়বো, কিন্তু তার পাশাপাশি আমি তো আইনের বিষয়টা বলবো না, আমি আমার দলের বিষয়টা বলবো, রাজনৈতিক বিষয়টা বলবো। আমার বক্তব্য এখানে খুব পরিষ্কার। নির্বাচন সামনে এলেই ইডির মনে পড়ে একটা 6.5 বছরের পুরনো মামলাকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন সামনে এলেই বাংলায় শীতকালে যেমন পরিযায়ী পাখি আসে, ভোট এলে এখানে পরিযায়ী ইডি আসে আর পরিযায়ী সিবিআই আসে। সুতরাং এই পরিযায়ী পাখিদের দিয়ে এত ইনকম্পিটেন্স বিজেপির, এটা প্রমাণ করে বিজেপির ইনকম্পিটেন্স, বিজেপির পলিটিক্যাল ইনকম্পিটেন্স, বিজেপির অপদার্থতা, যে ওরা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়তে পারে না। এটা প্রমাণ করে যে অন্যান্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এসেও বাংলা জেতাতে পারে না বলে ওদের ইডি সিবিআইকে প্রয়োজন হয় নির্বাচন জেতার জন্য। ওরা ভেবেছিল কি তৃণমূল কংগ্রেস চন্দ্রবাবু নাইডুর দল, ইডি পাঠিয়ে দেবে আর আমরা মাথা নিচু করে গিয়ে বিজেপিকে যে হুজুর বলবো। এটা বাংলা, মনে রাখবেন, নেতাজি সুভাষ বোসের বাংলা। সুতরাং আপনার যত ইডি সিবিআই আছে আপনি নিয়ে আসুন, আগামী লড়াইতে 2026-এ বিজেপিকে হারতে হবে। না, আমি শুধু একটা জায়গায় একটু স্পেসিফিক্যালি জানতে চাই, এই যে প্রতীক জৈন বা আইপ্যাকের যিনি একজন কো ফাউন্ডার বলা হচ্ছে, এবং প্রশান্ত কিশোরের সঙ্গে অলমোস্ট প্রথম দিন থেকে এই প্রতীক জৈন ছিলেন, এবং একটি রিনাউন্ড সংস্থা যারা ভোট কুশল হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেছে। ইভেন এটাও সুপ্রিয় জানবে নিশ্চয়ই যে বিজেপির হয়েও তারা কাজ করেছে, বা বিভিন্ন রাজনৈতিক দলের, জগনমোহন রেড্ডির হয়ে কাজ করেছে, দক্ষিণ ভারতে একাধিক রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই যে সংস্থা তৃণমূলের কাছে লয়াল বা তৃণমূল তাদের কাছে সমস্ত ভোট তথ্য রেখেছে, যেটা অত্যন্ত স্বাভাবিক, এই যে ইডির যে তুমি বলছো যে এটা একটা পলিটিক্যাল মোটিভেশন, একটা ভেন্ডাটা তৈরি করা, ভোটের আগে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, কিন্তু এটাতে কোনো তৃণমূলের নেতা কর্মী বা তৃণমূলের কোনো পদাধিকারী বা রাজ্য সরকারের কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তি তার বিরুদ্ধে তদন্ত নয়। আমি তোমার কাছে জানতে চাইছি, কয়লা মামলায় সুদীপ একটু শেষ করে আমি তোমার কাছে যাবো। কয়লা মামলায় এই যে আইপ্যাকের জড়িত থাকা বা এই টাকাটা গোয়ার নির্বাচনে ব্যবহার করার যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগটাকে কি তোমরা রাজনৈতিক দল হিসাবে কন্ডেম করো, নাকি তোমাদের মনে হচ্ছে যে এই তদন্তে আইপ্যাককে জড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে? কয়লার টাকা গোয়ার নির্বাচনে ব্যবহার করা হয়েছে, এই যে এই অভিযোগটা, এই অভিযোগ কে করেছে? ইডি করেছে। আজকে ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছে ভাই। হ্যাঁ, তা আমি আপনাদের বলি এই গোয়ার নির্বাচন হয়েছে কত সালে? আজকে কেন? এখন নির্বাচনের আগে কেন? এতদিন কি ঘুমোচ্ছিলেন? কয়লা পাচার মামলা নিয়ে অনুব্রত মণ্ডলকে তো গ্রেফতার করেছিল, তারপরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়ে করতে পারলো না কেন? তাহলে ইডির সাকসেস অনুব্রত কয়লা নিয়ে কি অনুব্রত কি কয়লা নিয়ে সুদীপ প্রশ্ন তুলেছে? অনুব্রত কি কয়লা নিয়ে আমার জানা নেই। আজ গরু পাচার মামলায় আপনি কয়লার মামলাতেও তো কতজনকে অ্যারেস্ট করে রেখেছেন? তৃণমূল কংগ্রেসের বলে আপনি কতজনকে অ্যারেস্ট করে রেখেছেন? তার নিষ্পত্তি হয়েছে কত? সাকসেস রেট কত? এটা আমরা জানতে চাই। ইডি পরিষ্কার করে বলুক। আমরা বলছি ইডির বিরুদ্ধে, গায়ে লাগছে বিজেপির, তো ওরা তো প্রমাণ করে দিচ্ছে না, যাহাই ইডি তাহাই বিজেপি। দেখুন, 2021 সালে নির্বাচনে হেরেছে, তো সেই হারের অপমান ওরা নিতে পারছে না, তার জন্য এই ইডি সিবিআই। আসতে দিন না, আরও আসুক, দরকার হয় আমেরিকা থেকে ট্রাম্পকে নিয়ে এসে ভোট করাক, তাতেও বাংলায় তৃণমূল কংগ্রেসকে যে হারাতে পারবে। বেশ, তাহলে আজকে যে অবজারভেশন সেটা কি তৃণমূলের পক্ষেই গেল তাই বলবে? মানে আমি কোর্টের বিষয়ে, একটা বিচারাধীন বিষয়, সেটা বিচারপতি, আমাদের যারা আইনজীবী আছেন, তা আমি আমার দলের বিষয়টা আপনাকে বললাম, এবং আমরা বললাম কোর্ট যে অবজারভেশন, যেটা কোর্ট যেভাবে বলেছে যে ইডি যদি সঠিক ব্যবস্থা সঠিক জায়গায় সঠিক সময়ে নিতে না পারে, তাহলে তো খুব পরিষ্কারভাবে প্রশ্ন উঠবে, ইডির কম্পিটেন্স নিয়ে প্রশ্ন উঠবে। তা এতগুলো মামলায় আপনি তৃণমূল কংগ্রেসকে 2014 সালের পর থেকে অভিযুক্ত বলেছেন, তা আপনার হাতে তো 12 বছর সময় চলে গেছে, আপনি 10 বছর ধরে নিলাম আমি। এটা কি আজকে সুপ্রিম কোর্ট বলেছেন এই বিষয়টা? করতে পারলেন না? সুপ্রিম কোর্ট কি আজকে এটা উল্লেখ করেছেন? সুপ্রিম কোর্ট কি উল্লেখ করেছে? সুপ্রিম কোর্টে আমাদের দলের পক্ষে সুদীপ বলছি, প্লিজ না, সুদীপকে বলতে দাও। আমি অনেক কিছু হয়তো জানি না, আমি সেটাও তো জানতে পারবো ওর থেকে। না, আমি বলছি আমাদের দলের পক্ষে যারা প্লিড করেছেন সেই আইনজীবীরা আইনের বিষয়টা বলছেন, কিন্তু আমরা বলছি আমরা কোর্টের প্রতি আস্থাশীল।
আদালত ছিল বলে আমরা অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আচ্ছা পেরেছি। সুদীপ, আমি একটু যদি ঘুরিয়ে তোমায় প্রশ্ন করি, রাজ্য পুলিশও তো তদন্ত শুরু করেছিল, সেই তদন্তে যে স্থগিতাদেশ চলে আসলো সুপ্রিম কোর্ট থেকে, সেটাকে দল কিভাবে দেখছে? মানে রাজ্য পুলিশ তো এর মধ্যে সিসিটিভি ইনভেস্টিগেশন শুরু করেছিল। We are law হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ বলো সুদীপ। right by people, আপনি কোর্ট যেটা বলবে আমাদের তো সেটা করতে হবে, কোর্ট যেটা বলবে সেটা তো আমাদের করতে হবে। আমরা তো বিজেপি নই, আমরা তো কোর্ট যেটা ভার্ডিক্ট দেবে, কোর্ট যেটা নির্দেশ দেবে, আমরা তো কোর্টের নির্দেশটাকে নিয়ে ছেলে খেলা করতে পারি না। না কিন্তু যদি কোর্টের বলে কোর্ট নির্দেশ বন্ধ সম্পর্কে করতে, না, তুমি তো কোর্টের নির্দেশ সম্পর্কে শুধু অবজারভেশন দিতে পারো। আমি বলছি যে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার ফলে রাজ্য পুলিশ অত্যন্ত প্রখরতার সঙ্গে, ক্ষিপ্রতার সঙ্গে এবং প্রিসাইজ ইনভেস্টিগেশন যে শুরু করেছিল সেটায় বাধাপ্রাপ্ত হলো। তার ফলে কি ইডি কিছু সুবিধা অতিরিক্ত পেতে পারে? আমার প্রশ্ন শুধু এটা। আপনি দেখুন না, এদের তো ভয় রাজীব কুমারকে নিয়ে, এদের ভয় মুকেশ বাবুকে নিয়ে, এদের ভয় কলকাতার দক্ষিণ কলকাতা সাউথের ডিসিকে নিয়ে। তা আমি বলছি যে নির্বাচন আজকে ইডি সওয়ালটা কি, যে এদের সবাইকে ক্লোজ করে দাও, এদের সবাইকে পদ থেকে সরিয়ে দাও কেন? আসলে নির্বাচন এর আগেও বাংলার পুলিশ কমিশন যারা ভালো কাজ করেন তাদেরকে বিজেপি হাত করতে পারেনি, তাই এদের উপর এত রাগ। একদম। আচ্ছা আমি না সুপ্রিয়র কাছে যাব না এখন এই মুহূর্তে, বেশ আমি সুপ্রিয়র উত্তর নেব সুদীপ, অবশ্যই ফার্দার আবার আসতে পারি। তুমি বলছো যে পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কয়লা মামলা, ভোটের আগে ঠিক তুমি যে কথা বললে তোমাদের পক্ষে সওয়াল করতে গিয়ে, মানে ঠিক তোমাদের নয় বরঞ্চ মুখ্যমন্ত্রীর হয়েই সওয়াল করছিলেন আজকে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল, তিনি ঠিক এই কথাটাই বলেছেন। এবং আমার কাছে পেপারে উল্লেখ করা রয়েছে যে লাস্ট যে চার্জশিট হয় সেটা হয়েছিল 23 তারিখ বা খুব সম্ভবত 24 তারিখ, সেকেন্ড মান্থ অফ দ্য 2024, অর্থাৎ ফেব্রুয়ারিতে। তারপরে কেন আবার তদন্তই ঠিক ভোটের আগে করা হলো? তাহলে কি ভোট প্রক্রিয়াকে ট্যাম্পার্ড করবার জন্য করা হলো? তাতে কলকাতা হাইকোর্টে যে গতকালকের অবজারভেশনও এসছে, পাঞ্চনামার কথা এসছে, এখানে বলা হচ্ছে যে নাথিং ওয়ার সিজড, কিছুই সিজড করা হয়নি। কিন্তু তবু তৃণমূলের তরফ থেকে বা আইপ্যাকের তরফ থেকে বা যেটা অভিযোগ আসছে বারবার করে কোর্টে, যে সমস্ত নথি নিয়ে গিয়েছে তার সারবত্তা নিয়েও প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ একাধিক জায়গায় প্রশ্ন আছে। আমাদের সঙ্গে শামীম আহমেদ সাহেব রয়েছেন। আমি প্রথম চেষ্টা করেছিলাম যে আইনি স্বচ্ছতা নিয়ে শামীম সাহেবের থেকে জানবার জন্য, কিন্তু সংযোগে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি জিজ্ঞেস করতে পারিনি। বিরতির পর বিজেপি মুখপাত্রের কাছে যাওয়ার আগে একেবারে স্বচ্ছভাবে আজকের আইনি অবস্থান সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে আমি শামীম আহমেদের থেকে জানবো। ফিরে আসলাম আলোচনায়। শামীম আহমেদ, শামীমদা, আজকে শুধু জানবো যে আজকে অবজারভেশনটা দেখা গেল তার সারবত্তাটা ঠিক কোথায়। আপনার আগে আমি সুদীপকে জিজ্ঞেস করলাম, তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, যুব নেতা, সে যেটা জানালো সেটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে মেলাইন করবার জন্য তৃণমূল কংগ্রেসকে ইডি পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কি, মানে তার যে অবজারভেশন তাতে কি এই ইঙ্গিতটা কোথাও ধরা পড়লো? দেখুন, সহজ কথা বুঝে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা থেকে, যে ইডি তারা তল্লাশি অভিযানে এলো, তাদের কাছে সেই প্রোটেকশন নিয়ে এলো না যেখানে বাইরের লোক ঢুকে পড়লো। এবং সিজ করার কথা ছিল ইডির, সিজ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সঙ্গে থাকলো রাজ্যের পুলিশ। তারা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল ইডি, রাজ্যের পুলিশ তুমি যখন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল পুলিশের। উত্তর দিচ্ছে আর কিন্তু মুখপাত্র বসুক না, না উনি তো বলবে, উনি তো আইনের কথা বলবে। ধরো একটা মিনিট ধৈর্য ধরো। আচ্ছা ধরলাম, বলুন শামীম বলুন প্লিজ। কিন্তু দেখা গেল যে রাজ্যের পুলিশ অভিযোগ দায়ের করছে ইডির বিরুদ্ধে। খুব সঙ্গত কারণেই সুপ্রিম কোর্ট স্টে দিল। এটা এই যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ যে আইন মোতাবেক কাজ করছে না, রাজ্যের যে কোনো প্রান্তে মানুষের কাছে যান একই কথা বলবে। রাজ্যের যে কোনো প্রান্তে মানুষের কাছে যান, তাদের জিজ্ঞাসা করবেন যে যদি পুলিশ কোনো তল্লাশি অভিযানে যায়, সেখানে যদি পুলিশের কাছে পুলিশ বাধাপ্রাপ্ত হয়, তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে কিনা, সবাই বলবে যে হ্যাঁ অ্যারেস্ট করবে। ফলে একথা বুঝে নিতে অসুবিধা নেই যে ওই দিন ওই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে পুলিশরা তাকে সাহায্য করেছিল তাদের সকলের গ্রেপ্তার করার কথা ছিল ওইখানেই। কিন্তু উনি গ্রেপ্তার হননি, উনি বাইরে এসে বক্তৃতা দিয়েছেন।
ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন যে আইন মেনে, দেশের সংবিধান মেনে রাজ্যের মধ্যে তিনি শাসনভার পরিচালনা করবেন। তিনি নিজে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তাহলে আসলে ঘুরপথে উনি রাষ্ট্রপতি শাসনকে ইনভাইট করছেন। এবং একটা পরিস্থিতি যেখানে কয়লা চুরিয়ে গেছে, কয়লা মানে কি? কয়লা মানে হচ্ছে দেশের সম্পদ। সেই সম্পদ যদি আর্টিকেল 39 পড়ি সংবিধানের, তাহলে সেই সম্পদ ব্যবহার করার কথা ছিল দেশের জনগণের স্বার্থে। আর যদি সিবিআই এবং শামীম সাহেব, আজকে তো কয়লা চুরি নিয়ে শুনানি ছিল না। আপনি আমাকে শুধু মানে টেকনিক্যাল জায়গাটা একটু ধরিয়ে দিন, কারণ যেহেতু আপনি আইনজীবী, আইন সম্পর্কে আমাদের অনেকের চাইতে আপনি অনেক বেশি জ্ঞাত। আমি সেই জন্য বলতে চাইছি, আজকে যেটুকু অবজারভেশন সুপ্রিম কোর্ট দিলেন, ঠিকই, তার মধ্যে থেকে কি নির্যাস বেরিয়ে আসছে, এবং আগামী দিনে যারা সাংবিধানিক বা প্রশাসনিক বিভিন্ন স্টেচারে রয়েছেন তাদের জন্য কি বিপদ ঘনীভূত হলো, নাকি ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাবে পরবর্তী সময়? কি মনে হয়? দেখুন, সুপ্রিম কোর্ট কি করবে সেটা সুপ্রিম কোর্ট, মানে আদালতের উপরে মানুষের ভরসা দিন দিন কমেছে আদালতের বিভিন্ন জাজমেন্টে। আমরা যদি আইনের নিরিখে বিচার করতে বলেন আমাকে, আমি বলবো যে সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যুক্তিসঙ্গত নির্দেশ। কারণ কলকাতা পুলিশের যে এফআইআর দায়ের করেছিল তা সাসটেন করার কথা নয়, এবং আগামী দিনে তা বাতিলযোগ্য বলেই আমার মনে হয়। ফলে সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড করে দিতে পারে সবকটা এফআইআরই। একই সঙ্গে কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এফআইআর বা যে তদন্তের জন্য ইডি প্রার্থনা করেছে, আমি বলবো ইডির অনেকদিন আগেই, যেদিন ঘটনা ঘটেছে সেদিনই এফআইআর করা উচিত ছিল, করেনি। সুপ্রিম কোর্ট আলটিমেটলি নির্দেশ দেওয়া উচিত যাতে যারা সাংবিধানিক পোস্টে আছে তাদের জন্য মেসেজ যে আপনি ওই পোস্টে থেকে এই কাজ কখনোই করতে পারেন না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি যাতে তদন্ত হয় সেই ধরনের কেস রুজু করা ইমিডিয়েটলি প্রয়োজন। কিন্তু একটা জায়গায় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে এক হচ্ছে আইপ্যাক আর তৃণমূলের পার্টি অফিসের মধ্যে কোনো পার্থক্য নেই, তৃণমূলের অবস্থান এটা পরিষ্কার। দ্বিতীয়ত, তৃণমূল বলছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি, গিয়েছিলেন দলের চেয়ারম্যান। আজকে বারবার করে সুপ্রিম কোর্টে পার্টি চেয়ারম্যান কথাটা তৃণমূলের বা আইপ্যাকের পক্ষের বা মমতা ব্যানার্জির পক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন যে শি ওয়েন্ট দেয়ার লাইক অ্যাজ ট্রিটেড অ্যাজ এ চেয়ারম্যান অফ পার্টি, তিনি সিএম হিসাবে যাননি। এই ব্যাপারটাও কিন্তু তোলা হয়েছে সেখানে। তৃণমূল এইটা পরিষ্কার করে দিচ্ছে যে তিনি দলনেত্রী হিসাবে দলের সম্পত্তি বাঁচাতে গিয়েছিলেন। হ্যাঁ, এর উত্তরটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে খুব সহজভাবে বুঝে নিতে হবে যে ধরুন একজন সাধারণ আমাদের নাগরিক, তিনি কোথাও একটা তল্লাশি অভিযান চলছে, সেখানে ঢুকে পড়লেন, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে কেস রুজু হবে কিনা, তিনি সেখান থেকে যা সিজ করা হয়েছিল সেগুলো ছিনিয়ে নিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি বিধিতে কেস রুজু হবে কিনা। তাহলে এবার আমার প্রশ্ন, তাহলে সেই ক্ষেত্রে কি এই ধরনের মামলা জনিত পদক্ষেপ পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ হতে পারে? তাহলে নিঃসন্দেহে নিতে হবে, মানে যদি দেশের সংবিধানকে বাঁচাতে হয়, দেশের আইনকে বাঁচাতে হয়, দেশের আইনের পথে যদি জাজমেন্ট দিতে হয়, তাহলে অবশ্যই তাই করতে হবে। মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি রাজ্য পুলিশ না থাকতো তাহলে উনি ওখানে প্রবেশ করতেই পারতেন না। মুখ্যমন্ত্রী যদি সাধারণ নাগরিক হতেন, যদি তৃণমূল সুপ্রিমো হতেন, তাহলে তার সঙ্গে রাজ্য পুলিশ যেত না। ফলে তিনি সাধারণ নাগরিক হিসেবে যাননি, তৃণমূলের সুপ্রিমো হিসেবেও যাননি, তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ওখানে গেছেন। ফলে আমি বুঝতে পেরেছি, আপনি বলছেন যে যদি দলের চেয়ারম্যান হিসেবে যেতেন তাহলে সিপি বা ডিজি তারা সঙ্গে যেতেন না। এই জায়গাটা একটা আইনের বড় জায়গা রয়েছে, যেটা হয়তো পরবর্তী দিন আরো প্রকট হতে পারে বা এই বিষয়ে আরো বেশি সংশয় বাড়তে পারে। আপনি সঙ্গে থাকুন, আরেকবার আমি আপনার কাছে আসবো। সুপ্রিয়, কিভাবে দেখছো বিষয়টাকে? দেখো, প্রথমত দুজনের বক্তব্য আমি এখানে শুনলাম। প্রথমত কোর্টের অবজারভেশনের কিছু অংশ শামীমদার মুখে শুনলাম বটে, কিন্তু অনেকক্ষণ পরে। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের আছে মূল যে অবজারভেশন, সেই অবজারভেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন, যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণে তারা বলেছেন যে তল্লাশি অভিযানে পুলিশের যে ভূমিকা ছিল সেটা গুরুতর প্রশ্নের মুখে পড়ার মতো সেই স্ট্যাচারে পড়ে। সুতরাং প্রথমেই এটা বুঝতে হবে যে পুলিশ যে কাজটা কেন্দ্রীয় যে
এজেন্সি তাদের কাজে বাধা দান করেছে, এটা বলাই বাহুল্য। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা করেছে, ইডির পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছিল, যতদূর আমি জানি সেই সাবমিশনে একজন মুখ্যমন্ত্রী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিলাম, স্ট্যাচারটা মুখ্যমন্ত্রী, তিনি দলনেত্রী হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আমার তাদের দেখার দরকার নেই। যেটা শামীমবাবু বললেন যে কোনো এজেন্সির তত্ত্বাবধানে যখন একটি কেন্দ্রীয় সংস্থা গেছে, সেই এজেন্সি যখন সেখানে ইনভেস্টিগেশন করছে, কোনো সাধারণ মানুষও যদি গিয়ে ওখানে উপস্থিত এই ধরনের বাগবিতণ্ডায় জড়ান, এবং সুপ্রিম কোর্টে যে অবজারভেশন এবং সেই অবজারভেশনের মাধ্যমে যেটা ইডি বলেছে ওখানে এফিডেভিটের মাধ্যমে যে ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে, আমি ছেড়ে দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিলাম, ছিনতাই করা হয়েছে আইপ্যাকের কর্ণধার ওই প্রতীক জৈন তার ফোনটা। দ্বিতীয় হচ্ছে ল্যাপটপ চুরি হয়েছে। আমরা জানতাম ফাইল চুরি করে উনি পালিয়েছেন, কিন্তু ফাইল চুরিতে সমাপ্ত নেই এই ব্যাপারটা, উনি ল্যাপটপও চুরি করেছেন। এখন বিষয় হচ্ছে তার আগে যে হাইকোর্টের যে অবজারভেশন, হাইকোর্ট তো পরিষ্কার বলে দিল। এটা কিন্তু আমি একটু উল্লেখ করে দিই যে মুখ্যমন্ত্রী হিসাবে দেখো আর দলনেত্রী হিসাবে দেখো, মমতা ব্যানার্জি কিন্তু প্রতীক জৈনের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেসকে কন্ডাক্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং ফোন। হ্যাঁ, সেটাই তো আই রিপিট এগেইন, ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং ফোন আমি নিয়ে এসেছেন। তো ওটাই তো সুপ্রিম কোর্টে আজকে ইডি বলেছেন, সেটা বলেছেন। এবং আমি বিশ্বাস করি যে ফৌজদারি মামলার কথা বলা হচ্ছে, বিএনএস 304, 303 এগুলো সবকটাই ওর মধ্যে লাগু হবে বা লাগু হওয়ার যোগ্য। কেন যোগ্য? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, ওই বিষয়টা ছেড়ে দাও, যদি সুদীপ রাহা বা সুপ্রিয় ঘোষ কেউ দুজনের মধ্যে একজন সাধারণ মানুষ, সে যদি এই কাজটা ওখানে গিয়ে করতো, তাহলে কি ইডি ওদেরকে এই ধারাগুলো দিত না? আমাদের দুজনকে দিত না? নিশ্চিতভাবেই দিত। তাহলে মুখ্যমন্ত্রী স্ট্যাচারে বসে থাকা ওই মহিলাকে কেন ছাড় দেওয়া হবে, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে দেখো, এই যে এখানে ডাকাতির কথা বলা হয়েছে, ডাকাতি, ছিনতাই, চুরি, এগুলো নিয়ে তো এখন পশ্চিমবঙ্গের সমস্ত কিছু। তো সুদীপ একটা কথা বলছিল, ওই ইনসাইড ট্র্যাকিংয়ের যারা ডিজিটাল যোদ্ধা, এখন তো ইনসাইড ট্র্যাকিং, কারণ আইটি হেড তো এখন প্রতীক জৈন, আমরা জানতে পেরেছি। আমরা জানতাম আইটি হেড সুদীপদের মতো ওদের মাথার ওপর একজন ছিল, সে নিজেই প্রকাশ্যে বলেছে আমরা ইনসাইড ট্র্যাকিং করি। তো সুদীপরা যারা ওই শিশু তৃণমূল, তারা পুরো ভার্ডিকটা পড়েনি, ভার্ডিক বলতে আমি পর্যবেক্ষণটা পড়েনি। তো সুতরাং যদি এটা পড়তো, তাহলে স্বাভাবিকভাবে এটা বুঝতে পারতো যে সরকারি কাজে বাধা দানের মতো একটা গুরুতর অভিযোগও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসছে। উনি বলছেন, সুদীপ কি বলছে? সুদীপ বলছে নির্বাচন আসলেই বিজেপি নাকি এগুলো বেড়ে ওঠে। আমার বক্তব্য 2024-এ চার্জশিটের পরে, 2024 ফেব্রুয়ারি মাসে চার্জশিটের পরে, হ্যাঁ সেটাই বলছি, প্রায় তুমি ধরে নাও প্রায় 2 বছর পর মনে পড়লো। হ্যাঁ 2 বছর কেন, 6 বছর 10 বছর পরেও কারণ মনে হতে পারে। এই জায়গাটা দিয়েই তো ওরা খেলতে চাইছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তাহলে ওরা সুপ্রিম কোর্টে কোনো এফিডেভিট দিয়ে এই মামলাকে নিষ্পত্তি যাতে দ্রুত হয়, কোনো এফিডেভিট এর আগে দিয়েছিল? হয় তৃণমূল, নয় আইপ্যাকের কর্ণধার, দেননি। অলরেডি এটা মনে রাখতে হবে, শুধু পশ্চিমবাংলায় রেড হয়নি, 4টে দিল্লির অঞ্চল, যেটা ওরা বলছে না, দিল্লির 4টে ওদেরই সংস্থার যেটা হচ্ছে আইপ্যাকের 10টি জায়গায় হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একটি মঞ্চে দাঁড়িয়ে বলছে তামিলনাড়ুতে ইডির আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড করছো না কেন, দিল্লিতে রেড করছো না কেন? উনি জানেনই না যে দিল্লিতে অলরেডি 4টে জায়গায় রেড হয়েছে, বা জেনেও উনি এটাকে না করছেন। আচ্ছা, কোথায় টাকা ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ? গোয়ার ইলেকশনে। কবে হয়েছে? 2020 সালে। আমার বক্তব্য, যারা বলছে যে নির্বাচন আসলেই এটা হয়, আমার বক্তব্য তৃণমূল চুরি করাটা বন্ধ করে দিক, তৃণমূল চুরি করাটা বন্ধ করে দিক, তৃণমূল রাহাজানি করাটা বন্ধ করে দিক, তাহলেই ইডি আসবে না। যেখানে দেখা যাচ্ছে স্বয়ং দলনেত্রী, কোট অ্যান্ড কোট, সুদীপ, মুখ্যমন্ত্রী বলছি না, কোট অ্যান্ড কোট দলনেত্রী দলকে বাঁচাতে ল্যাপটপ চুরি করতে পারে, সেই দলে না, এক মিনিট, সেই দলে ইডি আসবে না, সিবিআই আসবে না, তো কে আসবে? আমি বুঝতে, কিন্তু আমার কাছে খুব অস্পষ্ট লাগছে এখানে। আমার মনে হচ্ছে একটা মানে একেবারে একটা অবাঞ্ছিত কারণে যেখানে তৃণমূল কংগ্রেস খানিকটা জড়িয়ে গেল, যেটা হচ্ছে আইপ্যাক মানে তো তৃণমূল নয়, একদমই নয়। আইপ্যাক মানে একটা সংস্থা, আমি শুরুতেই বললাম যে যারা সারা ভারতের বিভিন্ন জায়গায় সাফল্যের সঙ্গে ভোট পরিচালনা করেছে। তাহলে আমার কথা হচ্ছে তার সঙ্গে তৃণমূলকে তোমরা টেনে আনছো কেন? আইপ্যাক, তৃণমূল আমরা টানিনি, এক মিনিট দেবাশিস, আমরা টানিনি, তৃণমূলকে মমতা দেবী নিজে টেনেছেন। কারণ উনি বলেছেন এটা আমার ইতিহাস। উনি যদি, আমার বক্তব্য ভালো করে বোঝার চেষ্টা করুন সবাই, সেটা হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলনেত্রী হতে পারেন, তার সাথে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা স্ট্যাচার আছে, তিনি একজন ভুইফোরকে বাঁচাতে, তিনি একজন জালিয়াতকে বাঁচাতে, যদি তথাকথিতভাবে অভিযোগগুলো সত্য হয়, সেই অভিযোগের ভিত্তিতে সে যদি একজন জালিয়াত হয়, সেই জালিয়াতকে বাঁচাতে মুখ্যমন্ত্রী স্ট্যাচারের একজন নেত্রী শ্রেণী পৌঁছে যাবে। এটা ইডিও কোনোদিন স্বপ্ন ভাবতে পারেনি। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সদর্পণে করার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে 2021 সালের কথা সুদীপ বারবার বলছিল না,
ওই পা ভাঙার গল্প এবার একটা কেরামতি করতে চেয়েছিলেন, যদি ইডি ওই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে একটা হাতাহাতির পর্যায়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন, উনি তো একজন নারী, স্বাভাবিকভাবে জন্য এদিক ওদিক হয়ে যেত, ওটা নিয়ে তুমি আজকে দেখতে তোমাকে অন্য ইস্যু করতে হতো, অন্য প্রোগ্রাম করতে হতো। আমি শক্তিদার কাছে আসবো যে রাজনৈতিক বাতাবরণে অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে যেগুলো নিয়ে আমরা গলা চিৎকার করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে একটা মানে ভোট কুশলী সংস্থার সঙ্গে রাজ্যের শাসক দল, যাদের এখন বিরাট একটা কাজ রয়েছে, বিরাট কর্মকাণ্ড, একদিকে এসআইআর চলছে, অন্যদিকে মানুষের কাছে পৌঁছানো, দরজায় দরজায় মানুষের কাছে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে জনসভা চলছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা করছেন, এই বিরাট কর্মকাণ্ডকে হ্যাম্পার করে দিচ্ছে একটা বড়, হয়তোবা সুদীপ বলবে যে হ্যাঁ এগুলো চলছে, কিন্তু ডেফিনেটলি তো এটা একটা অভিযোগ আসছে, মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে প্রতীক জৈনের হয়ে দাঁড়াতে গেলেন দলনেত্রী। এই জায়গাটায় কি পারসেপশন তৈরি হচ্ছে মানুষের কাছে, বা এই ধরনের তৈরি হওয়াটা কি অভিপ্রেত? আমি অবশ্যই আসবো শক্তিদার কাছে, ফিরে আসলাম শক্তিদার কাছে যাব, সময় একদম নষ্ট করবো না। শক্তিদা, এই পুরো ঘটনাক্রম দেখে আপনার কি মনে হচ্ছে? 8ই জানুয়ারি ঘটনাটা ঘটেছে, আজকে হচ্ছে 15ই জানুয়ারি, 7টা দিন চলে গেছে একদম। আজকে মহামান্য আমাদের ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর সবচেয়ে বড় যে আদালত সুপ্রিম কোর্ট একদম খুব নেকেডলি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা, অনেকে বলছেন যে তিনি দলনেত্রী হিসেবে গেছেন বা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। স্বভাবত এই প্রশ্নটা মানে আগের আইনজীবী বলেছেন, সুপ্রিয় বলেছে, আমিও বলছি যে যদি কখনো মনে হয় যে, আমি আগের দিন আলোচনায় বলেছিলাম ইডি সিবিআইয়ের মতো সংস্থায় কোনো রেড করতে গেলে রাজ্য সরকারের পুলিশের কোনো অনুমতি নিতে হয় না, এটা খুব পরিষ্কারভাবে বলেছে, বিশেষত পিএমএলএ অ্যাক্টে এবং পিএমএলএ অ্যাক্টে, এবং যেখানে হাজার হাজার কোটি টাকার একটা দুর্নীতি, সেখানে প্রতীক জৈন লাউডন স্ট্রিটের বাড়ি এবং পরবর্তীকালে সল্টলেকে তার যে আইপ্যাকের অফিস, সেখানে রেড করার সময় মুখ্যমন্ত্রী প্রেস করলেন, রীতিমতো প্রেস করে বললেন আমি যাচ্ছি। উনি গেলেন, গিয়ে ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং কাগজপত্রগুলো ছিনিয়ে নিলেন। আমার প্রশ্ন, এটা যদি কোনো সাধারণ মানুষ করত, সে কি এতদিন কারাগারের অন্তরালের বাইরে থাকতো, হ্যাঁ কি না? এটা কার কাছে প্রশ্ন? স্নেহধন্য সুদীপের কাছে? না না, প্রশ্ন হচ্ছে যারা আজকের দিনে এই তৃণমূলের যে প্রবক্তা আছেন, তিনি যে কথা বলছেন, তার কাছেও প্রশ্ন যে সাংবিধানিক মতে সংবিধানকে শপথ নিয়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, সেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একটা তদন্তে, ওরা তো বলছে মুখ্যমন্ত্রী নয়, সুদীপদের অবস্থান ক্লিয়ার। না না, উনি দলনেত্রী হিসেবে দলকে বাঁচাতে গেছে। এটা বললে হবে না, আজকে এটা সেপারেট এন্টিটি হয় না। আজকে মুখ্যমন্ত্রী, আজকে রাহুল গান্ধীকে ইডি রেড করেছে, আজকে সোনিয়া গান্ধীকে ইডি রেড করেছে। তাহলে আজকে প্রথম কথা হচ্ছে এইটাই যে একটা দল দুর্নীতিতে ভরে গেছে। যদি আজকে দুর্নীতি না হতো, আজকে সেখানে গিয়ে দেখা গেল যে সরকারি কাগজপত্রগুলো নিয়ে নাও। কোন সরকারি কাগজ? কোথায়? না না, সেগুলো কোথাকার? সেই কাগজপত্রগুলো কোথায়? ইডির প্রতীক জৈনের অফিসে থাকবে কেন? আমার প্রশ্ন এর উত্তর একটু চট করে সুদীপের থেকে নিয়ে নি। সুদীপ, না আমি বলেনি। আচ্ছা, তারপর হচ্ছে রাজনৈতিক পরিচয়টা যে না না, তারপর আমি আসছি সুদীপ ভাই, একটা মিনিট। তারপর হচ্ছে ঘটনা আজকে খুব ভালো ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছে, একটা ইন্টারিম স্টে অর্ডার দিয়েছে আগের দিন হাইকোর্টে। আজকে অর্ডার না, অবজারভেশন। হ্যাঁ, আজকে গত প্রথম দিনের পর হাইকোর্টে যে কেওয়াস তৈরি করা হয়েছিল, এই কেওয়াসের প্রসঙ্গ আজকে বারবার করে উঠেছে, বারবার করে মহামান্য বিচারপতি অনুরোধ করেছেন যে আপনারা একটু চুপ করে থাকুন, কেউ কারুর কথা শোনেনি। তখন সেটা চলে গেছে, সেখানে রাজ্য সরকার একটা ক্যাভিয়েট করেছিল, ক্যাভিয়েটেও আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন বোধহয়। না, সেটা গতকালকের ঘটনা। আচ্ছা, সেটা গতকালকের ঘটনা। যাও, আমি সুদীপের কাছে প্রশ্ন করি যে আমি একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, আচ্ছা, যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে দ্যাট ইজ 100% কারেক্ট। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছে। যদি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে ডিজি, আইজি এদের নিয়ে কেন্দ্রীয় সংস্থার
সর্বোচ্চ একটা তদন্তকারী অফিসারদের বাড়া দিতে পারে। সুদীপ কিভাবে দেখবে এই যে একটা পলিটিক্যাল রাজনৈতিক না যেটা সত্যিটা বললেন যে সরকারি কিছু ফাইল যেটা আইপ্যাকের অফিসে ছিল যেটা উদ্ধার করেছে এবং বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে, গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই ফাইলগুলো কেন আসলো সেখানে, এটাও শক্তিদার প্রশ্ন ছিল। ওনার পলিটিক্যাল পরিচয়টা কাইন্ডলি একটু মেনশন করে দিন। জাতীয় কংগ্রেস মুখপাত্র। আমি আপনাদের বলি যে কেন সরকারি ফাইল, সরকারি ফাইলে তো আমাদের সরকারি যে সরকারের বিগত 15 বছরের প্রতি 5 বছরে আমাদের সরকারের একটা করে 5 বছরে কি কাজ হয়েছে, কত কাজ হয়েছে, মানে ধরুন কন্যাশ্রী প্রকল্পে কতজন পেয়েছেন, জল ধরোতে কটা পুকুর ভরাট করা হয়েছে, সেগুলো ইনফরমেশনে আপনারা যারা জার্নালিস্ট আপনারাও একটা করে গভর্নমেন্টের বই নিশ্চয়ই নবান্ন থেকে পান, মানে সব হাউসকেই দেওয়া হয় এটা, যে সরকার কি কাজ করেছে প্রতি 5 বছর অন্তর, তার একটা রিপোর্ট কার্ড। তো খুব ন্যাচারালি আমাদের পার্টির অফিস, তো সেখানে সুদীপকে ডিউ রেসপেক্ট আমি বলি যে গতকাল যে পাঁচালিটা রঞ্জিত মল্লিক পেয়েছেন সেটা মনে হয় আমরা এখনো পাইনি। না ঠিক আছে, আমরা পাইনি মনে সেটা নিশ্চয়ই পার্টি অফিস বলছে কেন? তুমি পাঠিয়ে দিও, আমি পড়ে না ওটা পার্টি অফিস এ কথাটা বলছে কেন? এরা আমি বলছি ভোট অবজারভেশন করে অল ওভার ইন্ডিয়ায়। পার্টি অফিসে ফর সাম রিসার্চ ওয়ার্ক গভর্নমেন্টের কাগজপত্র তো থাকবেই, সরকারের পুস্তিকা থাকবে না পার্টি অফিসে। মানে সরকার আপনার কংগ্রেসের পার্টি অফিসে কংগ্রেস কি কাজ করেছিল কংগ্রেসের জামানায়, তার যদি কোনো রিপোর্ট কার্ড থাকে সেটা কংগ্রেসের অফিসে থাকবে না, এটা তো কোয়াইট ন্যাচারাল। সরকার তথ্যটা জানায় বলেই না আমরা বলতে পারি যে আমরা 10 লাখ বোনেদের কন্যাশ্রী দিতে পেরেছি। সরকার তথ্যটা দেয় বলেই না আমরা জানতে পারি যে আমরা ম্যানিফেস্টোয় বলেছিলাম, মানে পরিষ্কার ওই ফাইলগুলো আপলোড করবার জন্য নিয়ে যাওয়া হয়েছে, আপলোড করবার জন্য। আমি আসবো সুদীপ, এরপরে খুব গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে এই যে চাকুলিয়াতে গতকালকের ফারাক্কার ছবি একটু দেখাই, এক পাশে যদি চাকুলিয়ার ছবি দেখানো যায়, চাকুলিয়াতে মানে ধুন্দুমার কাণ্ড। বাঁকুড়াটা একটু দেখাবেন? হ্যাঁ বাঁকুড়াও দেখাবো, বাঁকুড়া আছে আমাদের কাছে সুদীপ। আমি একটু চাকুলিয়ার ছবি দেখাই যে যেখানে শুনানির বিরোধিতা করে তুমুল উত্তেজনা, দেখতে পাচ্ছেন ছবি, আগুন জ্বললো, ঢিল ছোড়া হলো। আচ্ছা, পাশাপাশি সুদীপ যেহেতু অনুরোধ করছে আমি ওই ছবিটাও দেখাই, বাঁকুড়ার ছাতনায় 7 নম্বর ফর্ম জমা নিয়ে তুমুল উত্তেজনা, বিডিওর ঘরে পঞ্চায়েত সমিতির সভাপতির দাদাগিরি। দেখি সেই ছবি, এই যে এটা বাঁকুড়ার ছবি, এই দেখুন, এই যে উইথ অ্যাম্বিয়েন্স একটু শুনি, আমরা অডিও দিয়ে শুনি। আরেকটা বড় খবর সুদীপ, যেটা আমি সুপ্রিয় এবং শক্তিদা এবং সঙ্গে আমাদের দর্শকরা রয়েছেন সেটা দেখাই, যে বিএলওরা এতটাই চাপে পড়েছেন যে গণ ইস্তফা দিয়েছেন আজকে শামসেরগঞ্জে, গণ ইস্তফা, এবং এখানে 10 জনের ইস্তফাপত্র গৃহীত হয়েছে, বাদবাকি 200 জন তারা নিজে সেলফ রিজাইন করেছেন যে তারা আর ভোটের কাজ করবেন না। আমি বিরতিতে যাব, কিন্তু তার আগে একবার শুনিয়ে যাব যে সেখানকার বিএলওরা এই যে পদত্যাগ করছেন, বিএলওরা কি বলে তারা পদত্যাগ করলেন, কি বলছেন তাদের একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি বিএলও নিজে কি বলেছেন শোনাই আপনাদের। শুনে বিরতি নেব, বিরতির পর ফিরে এসে সুদীপের কাছে যাব। শুনুন। আমাদের এই কাজ চালানো সম্ভব নয়, যেভাবে বিএলওদের উপর প্রতিনিয়ত কাজ আসছে এবং যেভাবে ইসিআই অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন প্রথম দিন যা বলছে তার কিছুক্ষণ পরে আবার এক নির্দেশ দিচ্ছে। এই জায়গায় আমরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছি তাতে বিএলওরা সাধারণ ভোটারদের কাছে মার খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, তাই আমরা আগে ভাগে খেতে পারবো না। আমরা সাধারণ ভোটারদের যে হয়রানি হচ্ছে, আমাদের যে হয়রানি হচ্ছে, তার জন্য আমরা গণ ইস্তফা দিচ্ছি। আপনি আপনার যা মেশিনারি আছে সেই হিসাবে
কোনো কেস বাতিল হবে না হিয়ারিং ছাড়া, অর্ডার ছাড়া। যে কেস বাতিল হবে 7,08,00,000 কেস আছে এখন, যে আপনার খসড়া তালিকার মধ্যে আছে। যদি বাদ যাবে হিয়ারিং পরে অর্ডার পাবে, আর অর্ডার মধ্যে রিজন লেখা আছে কেন বাদ যাবে। আর বাদ গিয়ে পরে দুটো চান্স পাবে আপিল করার জন্য, একটা ডিও কাছে, আর ডিও যদি না হবে তো সিও কাছে। অর্ডার স্পিকিং থাকবে, অর্ডার ছাড়া কেউ লোক বাদ যেতে পারবে না 7,08,00,000 মধ্যে। প্রচার হচ্ছে, ওটা ঠিক প্রচার হচ্ছে না। না এখন পর্যন্ত তো বাতিল হয়নি, ওটা তো এখন তো হিয়ারিং চলছে। এখন তো এগ্রিগেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। ফর্ম 7 যে জমা করতে একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, ও বাইরে কোনো কাজ ইসিআই করতে পারবে না। যে পদ্ধতি আছে, অল পলিটিক্যাল পার্টি ওটা জানে কি পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে ওর অনুসারেই হবে কাজ। সুদীপ, মনোজ আগরওয়াল বলছেন, রাজ্যের সিও মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি বলছেন যে ফর্ম 7-এ কারুর নাম বাদ যাবে না। যেটা প্রচার হচ্ছে সেটা ভুল প্রচার হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে তৃণমূলের মধ্যে কয়েক জোড়া প্রেস মিট করেছেন এটা নিয়ে, গাড়ির থেকে ফর্ম 7 উদ্ধার, এবং বিভিন্ন আমরা ফিল্ডে দেখতে পাচ্ছি ফর্ম 7 কালকে অম্বিকা রায়ের সঙ্গে হয়েছে, তাকে আটকানো হয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি ফর্ম 7, এবং এই ফর্ম 7-এ নাম বাদ যাবে না, আইনি পদ্ধতি রয়েছে, রাজনৈতিক দলগুলো সব জানে। যেটা প্রচার করা হচ্ছে ভুল করা হচ্ছে, রাজ্যের সিও বলছেন। সুদীপ কি বলবেন? উনি বাঁকুড়ায় কালকে আমাদের যে এতগুলো এনুমারেশন ফর্ম, বিজেপি নেতার প্রায় 4,000 ফর্ম, এনুমারেশন ফর্ম বিজেপি নেতার গাড়ি থেকে পাওয়া গেল, সেটা নিয়ে উত্তর দিয়েছেন। নির্বাচনের উনি, আপনি যে আগরওয়াল বাবুর কথা বলছেন, উনি উত্তর দিয়েছেন কেন বাড়ির 85 বছর, 90 বছর, 70 বছর, 80 বছরের প্রৌঢ়াদের যেভাবে লাইনে দাঁড় করাচ্ছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল না যে তাদের লজিস্টিক্সের দায়িত্ব নেওয়া? উত্তর দিয়েছেন সেই প্রশ্নগুলোর। ওনাদের লজ্জা করে না দেশের নোবেল লরিয়েট অমর্ত্য সেনকে ডেকে পাঠান হিয়ারিংয়ে? লজ্জা হওয়া উচিত। সারা দেশ যাকে কেন ডাকবে ভাই, তুমি কি করে বুঝবে কেন ডাকবে? কেন ডাকবে না? কেন ডাকবে না? পার্টির ইনডিসেন্ট, অমর্ত্য সেন বলে কি আইনের ঊর্ধ্বে নাকি? আমি অ্যাঙ্কারকে বলবো, আপনি আগে ইনকম্পিটেন্ট পার্টির ইনডিসেন্ট। আরে ভাই, তুমি শিশু আছো এখনো, তোমার এটা লাইফ নয়, তুমি শিশু আছো, কথা বুঝেছো? থামান, আমি তারপরে বলবো। না তবে আমি একটা কথা, একটা মিনিট, আইনের ঊর্ধ্বে কেউ নয়, তুমিও নয়, আমিও নয়, অমর্ত্য সেনও নয়। একটা মিনিট সুদীপ, এটা কি প্রমাণ করছে না, মানে ধরো তুমি জয় গোস্বামী বা দেব বা অমর্ত্য সেন, 4বারের এমপি, আপনি কি বলছেন? না একদম এদেরকে না, শোনো না, আমি জাস্ট একটা জায়গায় আমি সাধারণ একটা পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করি। যখন এই ধরনের স্ট্রেচারাল লোককে ডাকা হচ্ছে, পাশাপাশি এটাও বাস্তব যে ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ, সেক্রেটারি মহারাজ, তাকেও ডাকা হচ্ছে। অবশ্যই তাকেও ডাকা হয়েছে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে এই কাজটা যে নিউট্রাল চলছে, কোনো রকম পলিটিক্যাল মোটিভেশন নেই, সেটা কি প্রমাণ হয় না, নাকি এটা উদ্দেশ্য প্রণোদিত? কি প্রমাণিত হয়? ভারত সেবাশ্রম সংঘের সাথে নিউট্রালিজমের কি সম্পর্ক? কি বলতে চাইছেন আপনি? ভারত সেবাশ্রম আমরা সবাই শ্রদ্ধা করি। না আমি তা বলছি না, আমি তা বলছি না। সুদীপ, আমার অবস্থানটা মনে তুমি বুঝলে না। আমি বলতে চাইছি এই যে নামজাদা লোকেদের যখন ডাকা হচ্ছে, তখন এটা খুব স্বাভাবিক। মানে ধরো তুমি আমি বা রাম বা শ্যাম, তাকে ডাকা না ডাকা গুরুত্ব পায় না, কিন্তু ডেফিনেটলি একজন নোবেল লরিয়েটকে ডাকা গুরুত্ব পায়। আমার কাছে আমার বুথের যদি একজন 82 বছরের লোককে ডাকা হয়, হসপিটালে স্ট্রেচারে শুয়ে আছে, এটা ইস্যু, এটা ডেফিনেটলি ইস্যু, এটা ডেফিনেটলি ইস্যু। তাকেও যদি নিয়ে যাওয়া হয়, আমার কাছে সেটার গুরুত্ব আছে, আমার পার্টির কাছে সেটার গুরুত্ব আছে। না এটা তো ডেফিনেটলি আছে। সুপ্রিয় কি বলবে? সুপ্রিয়, যেটা মূল জায়গা, এটা অমানবিক সিদ্ধান্ত, এবং নির্বাচন কমিশনারের সবার প্রথম উচিত 4,000 এনুমারেশন ফর্ম কেন বিজেপি নেতার গাড়িতে থাকবে উনি ক্লিয়ার করুন। বেশ, আমি দেখো, নির্বাচন বিজেপির উত্তর বিজেপি দিতে পারবে। সুপ্রিয়, বিজেপি নেতাদের গাড়িতে খাতরাতে উদ্ধার হয়েছে বহু ফর্ম, সেটা নিয়ে তৃণমূল অনেকগুলো পিসি করেছে। নির্বাচন কমিশনকে কমপ্লেন জানিয়েছে, তো নির্বাচন কমিশন যা স্টেপ নেবে, তাতে অসুবিধা কোথায় আছে? এখানে তো আমাকে কোনো প্রশ্নের উত্তর না দেয়। যারা এখানে বলছে মানবিকার কথা, আমি সেটাই বলছি। প্রশ্ন, 85 বছরের মানুষ দাঁড়িয়ে রয়েছেন লাইনে, পালাচ্ছিলেন কেন? সাধারণ মানুষ কি বিজেপির কাছে ফর্ম ফিল আপ করেছে? না, এই যে তুমি ইলেকশন কমিশনকে জানাও, কিন্তু এই যে বর্ষিয়ান কমিশনকে জানাচ্ছ না কেন? জানাও, ইলেকশন কমিশনকে জানাও, ইলেকশন কমিশনকে জানাও। সেটা অসুবিধা কোথায়? বিজেপি কেন উত্তর দিতে যাবে? ইলেকশন কমিশন কেন ডেকেছে 85 বছরের বৃদ্ধাকে? অদ্ভুত কথা। আমরা তো এটাই বলছি, বিজেপি ইলেকশন কমিশনের উত্তর কেন দিতে যাবে? আমরা আমাদের সাথে ইলেকশন কমিশনের তোমাদের এই রাজ্য সরকারের মতো নেই। তোমরা কমপ্লেন করো, অসুবিধা কোথায় আছে? আমরা তো প্রকাশ্যে বলছি,
তুমি যে আমি আপনাকে মানবিকতার election কথা বলছো commission কে defend করতে সেই বলিনি, আমি মানবিকতার আপনাকে ইস্যু নিয়ে আপনার তোমরা party কে ইলেকশন defend কমিশনকে করতে জানাও। বলিনি। What is your answer? কোনো অসুবিধা আচ্ছা, নেই। তবে দ্বিতীয় কথা যেটা, কাজের যেতে দিকে এই যে যেতে কাজ না করতে না পারবো না, একটা জায়গা এই খুব ধরনের ইম্পর্টেন্ট আজকে সুপ্রিয়, এটা ন্যাশনালে অন্যায় হবে। এই যে চাকুলিয়াতে যে বিক্ষোভ হয়েছে সেখানকার এক বিক্ষোভকারী কি বলেছে একবার আপনাদেরকে শোনায়, যে এক্স্যাক্টলি গ্রাউন্ড লেভেলে শুনানিতে মানুষ কি বলতে চাইছেন, শুনুন একবার। এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে মানে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে? আমরা হাঙ্গামা করেছি কেসের জন্য। আমরাকে এফআইআর আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002-এর কাগজ জমা করতে হবে। এফআইআর নিয়ে আমরা 2002-এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি সুপ্রিয়, এই যে সমস্যাগুলো মানে আমি নথি, বলছি, হ্যাঁ। উনি এখানে বললেন ছোট্ট করে, মানে শক্তিদার থেকেও 10 সেকেন্ড নেবো। এসআইআর কে এফআইআর। আমার বক্তব্য এদেরকে এইসব শেখানো তৃণমূলের এই সমস্ত যে সমস্ত হচ্ছে। আর দ্বিতীয় কথা, ফারাক্কা পুরো বুঝিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস শুরুর দিন থেকে এসআইআর এর বিরোধিতা শুরু করেছে, তার এমএলএ গিয়ে ভাঙচুর করছে ভিডিও অফিস। এর চেয়ে বড় আর প্রমাণ আপনারা কে দেখতে চান? শক্তিদা এই ছবি দেখার পর কি বলবেন? না, এরা বলছেন যে কোনো এভিডেন্স সেটাকে না গ্রহণ না, করতে হবে। যে কোনো এভিডেন্স তাই গ্রহণ করতে হবে সেটা কথা নয়। তবে এটাও ঠিক যে প্রক্রিয়াটা একটু সময় নিয়ে করলে ভালো হতো। বেশ, আজকে এখানে শেষ করব। অশান্তির মধ্যে একদম মানুষ একদম হয়তোবা দ্রুততা নিয়ে সমস্যা রয়েছে। আর সময় নেই আমার, না বয়স্ক আমার জীবনে 1 মিনিট সময় নেই। আমি আপনাকে দেখে এনে লাইনে দাঁড় করানো, বেশ। কেউ আইনের ঊর্ধ্বে না, এটাই আমার আমি অনেক সত্য। ধন্যবাদ জানাবো সুদীপকে আমাদের সঙ্গে দেওয়ার জন্য। সুপ্রিয় আমাদের সঙ্গে ছিল, সঙ্গে শক্তি মৈত্র, আগে শামীম আহমেদ আমাদের সঙ্গে ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। তবে এই ধরনের গন্ডগোলে একটা স্থিতাবস্থা আসুক, না হলে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির ক্ষতি হবে। মানুষ যেভাবে করছেন এটা করা উচিত নয়। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।